ভবানীপুরেও প্রার্থী শুভেন্দু, খড়গপুরে দিলীপ, তৃণমূলের আগেই 144 আসনে প্রার্থী ঘোষণা বিজেপির। বিনীত গোয়েল, সুপ্রতিম সরকার সহ পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল, কমিশনের নতুন দায়িত্বে কারা? ব্রিগেডে মোদির মঞ্চে ঘুষ কাণ্ডে অভিযুক্ত বিজেপি নেতা, তুঙ্গে বিতর্ক। মমতার মাস্টারস্ট্রোকে বিপাকে বিজেপি, মঙ্গলে পদ্মের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ। মনের দুঃখে দল ছাড়ছেন টিএমসির তাজা নেতা, ইচ্ছা প্রকাশ আইএসএফে যোগদানের। যুবসাথী নিয়ে বড় ধোঁয়াশা, কবে অ্যাকাউন্টে টাকা ঢুকবে, নতুন আবেদন খোলা আছে কিনা, বিস্তারিত জানুন। ভোটের দফা কমতেই নতুন তৎপরতা, এবার আরও বড় সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। ভবানীপুরে মমতার বিরুদ্ধে শুভেন্দু, লড়বেন নন্দীগ্রামেও। কালীগঞ্জে এবার সিপিএম এর হয়ে লড়বেন তামান্নার মা, ভোটের নির্ঘণ্টকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যেতে চলেছে সিপিএম। এতক্ষণ শুনলেন শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। বঙ্গে বিধানসভা ভোটের সূচি ঘোষণার 24 ঘণ্টার মধ্যেই আংশিক প্রার্থী তালিকা ঘোষণা করে দিল বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লড়ছেন নন্দীগ্রামের পাশাপাশি লড়ছেন মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুর কেন্দ্রেও। ফের পুরনো আসনে লড়বেন দিলীপ ঘোষ, খড়গপুর সদর কেন্দ্রেই প্রার্থী করা হয়েছে তাকে। এখানে টিকিট পাননি বর্তমান বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। এখনও পর্যন্ত 144 আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে গেরুয়া শিবির। কয়েকটি আসনে জয়ী বিধায়কদের উপরেই ভরসা রেখেছে শীর্ষ নেতৃত্ব। উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন আসানসোল দক্ষিণে অগ্নিমিত্রা পল, শিলিগুড়িতে শঙ্কর ঘোষ, শিবপুরে রুদ্রনীল ঘোষ, বরানগরে সজল ঘোষ। উত্তরবঙ্গের প্রার্থীদের মধ্যে বেশিরভাগই অপরিবর্তিত। 26-এর বিধানসভা ভোটে বঙ্গে সরকার গঠনের লক্ষ্য বিজেপির। দিল্লির শীর্ষ নেতারা প্রচারে এসে বারবার একথা বলেই দলীয় কর্মীদের চাঙ্গা করতে চেয়েছেন। গত শনিবার ব্রিগেডের মেগা সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আত্মবিশ্বাসী কণ্ঠে বলেছেন, ব্রিগেডে বাংলায় ববলের বিউগল বেজে গিয়েছে। তৃণমূল সরকারের বিদায় হবেই, বিজেপি সরকার গড়বে, আর সেই লক্ষ্যেই প্রার্থী বাছাই হয়েছে। ভোট ঘোষণার আগেই বিজেপি আংশিক তালিকা প্রস্তুত করে রেখেছিল, অপেক্ষা ছিল ঘোষণার। সোমবার বিকেলেই 144 আসনে প্রার্থীদের নাম প্রকাশিত হল দিল্লিতে বিজেপির সদর দপ্তর থেকে। প্রার্থী তালিকায় সবচেয়ে উল্লেখযোগ্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জোড়া আসনে লড়াই, নন্দীগ্রামের পাশাপাশি খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুর থেকে। রাজ্যে বিধানসভা ভোট ঘোষণা হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই রাজ্য প্রশাসনে বড় রদবদল করেছিল নির্বাচন কমিশন। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিবকে বদলি করা হয়েছিল রাতারাতি, তা ছিল নজিরবিহীন। আর সোমবার সকালে পুলিশ প্রশাসনে একাধিক বদলি ঘোষণা করল কমিশন। নির্বাচনী বিধি লাগু হওয়ার পরপরই কলকাতার পুলিশ কমিশনার থেকে রাজ্য পুলিশের ডিজি, আইজি সমস্ত শীর্ষপদেই বদল করা হলো। কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী কলকাতার পুলিশ কমিশনারের পদ থেকে সুপ্রতিম সরকারকে সরানো হলো। এই পদে এলেন অজয় নন্দা। রাজ্য পুলিশের ডিজি পদে পীযূষ পাণ্ডের বদলে আপাতত দায়িত্ব দেওয়া হল সিদ্ধিনাথ গুপ্তাকে। এডিজি, আইনশৃঙ্খলা পদে বিনীত গোয়েলের বদলে দায়িত্বে এলেন অজয় মুকুন্দ রানাডে। ডিজি, কারা পদে আনা হল নটরাজন রমেশ বাবুকে। কমিশন যাদের উপর নতুন দায়িত্ব দিয়েছে, তাদের সকলকে সোমবার দুপুর 3টের মধ্যে নতুন দায়িত্ব নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যাদের সরানো হয়েছে, তারা কেউ নির্বাচনের কোনো কাজে যুক্ত থাকতে পারবেন না বলে বিজ্ঞপ্তি জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন, ইলেকশন কমিশন। ভোট ঘোষণার পর এত দ্রুত প্রশাসনিক বদলিতে কমিশনের অতি সক্রিয়তা দেখছে রাজ্যের শাসক শিবির। নেপথ্যে বিজেপির ইন্ধন রয়েছে বলে অভিযোগ তাদের। উল্লেখ্য, গত 9 ও 10 তারিখ রাজ্যের ভোট পরিস্থিতি খতিয়ে দেখতে এসেছিল জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পদস্থ পুলিশকর্তাদের সঙ্গে যথেষ্ট কড়া ভাষায় কথা বলেছেন বলে অভিযোগ। খোঁজখবর নিয়েছেন রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও। বারবার বার্তা দিয়েছেন, হিংসামুক্ত ভোট করাতে পুলিশকে দায়িত্ব নিতে হবে। এরপর রবিবার ভোট ঘোষণা করা মাত্র আইএএস, আইপিএসদের প্রায় সব পদেই রাতারাতি রদবদল সত্যিই নজিরবিহীন। বিশেষত মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব থেকে কলকাতার পুলিশ কমিশনার, রাজ্য পুলিশের ডিজিকে ও কয়েক ঘণ্টার মধ্যে সরিয়ে দেওয়ার নেপথ্যে কেন্দ্রের শাসক দলের প্রভাব দেখছে রাজ্যের শাসক শিবির। ঘুষ কাণ্ডে অভিযুক্ত, পুলিশের খাতায় ফেরার পাঁশকুড়ার বিজেপি নেতাকে দেখা গেল ব্রিগেডে প্রধানমন্ত্রীর মঞ্চে। শুধু মঞ্চে নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একই ফ্রেমে দেখা গিয়েছে আর্থিক প্রতারণার মামলায় অভিযুক্ত রাজ্য বিজেপির সম্পাদক সিন্টু সেনাপতিকে। আর এমন ছবি ভাইরাল হতেই নিন্দার ঝড় পূর্ব মেদিনীপুর জেলার রাজনৈতিক মহলে। প্রশ্ন উঠছে, পুলিশি তদন্ত এড়াতে গা ঢাকা দিয়েছেন সিন্টু, তাকে কিভাবে প্রধানমন্ত্রীর মঞ্চে স্থান দেওয়া হলো? ভোটের মুখে বিষয়টিতে তীব্র অস্বস্তিতে পড়েছে বিজেপি নেতৃত্ব। জানা গিয়েছে, রাজ্য সম্পাদক সিন্টু সেনাপতির বিরুদ্ধে 91 লক্ষ টাকার বেশি প্রতারণার অভিযোগ রয়েছে। এমনকি পাঁশকুড়ার প্রবীণ বিজেপি নেতা নারায়ণ কিঙ্কর মিশ্র পাওনা টাকা চাইতে গেলে মাথায় বন্দুক ঠেকিয়ে মারধর করা হয় বলেও অভিযোগ তুলেছেন।
পাঁশকুড়ার বিজেপির প্রবীণ নেতা নারায়ণ কিঙ্কর মিশ্র একাধিকবার বিজেপির টিকিটে বিধানসভা নির্বাচনে প্রার্থীও হয়েছেন, তবে জিততে পারেননি। তার অভিযোগ, দফায় দফায় তার কাছ থেকে প্রায় 91,65,00,000 টাকা হাতিয়ে নিয়েছেন সিন্টু সেনাপতি। নারায়ণ কিঙ্কর মিশ্রর অভিযোগ, তাকে প্রার্থী করার প্রতিশ্রুতি ও উচ্চ দলীয় পদ পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে টাকা হাতিয়েছেন সিন্টু। একটা সময় নারায়ণবাবুকে সল্টলেকে আটকে রেখে তার জমিজমা বিক্রি করিয়ে সিন্টু ও আর তার দলবল জোর জবরদস্তি করে টাকা হাতিয়েছেন বলেও অভিযোগ তুলেছেন। প্রবীণ ওই বিজেপি নেতা বলেন, বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের কাছেও এই নিয়ে অভিযোগ জানিয়েছেন তিনি, কিন্তু কোনো উত্তর পাননি। তার বক্তব্য, সমস্ত টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিয়ে 10 টাকার স্ট্যাম্প পেপারে সই করেছিলেন সিন্টু, কিন্তু টাকা ফেরত দেননি, উল্টে টাকা চাইতে গিয়ে তিনি আক্রান্ত হয়েছেন। থানায় অভিযোগ দায়েরের পর নারায়ণ কিঙ্কর মিশ্র তমলুক জেলা আদালতে বিচারকের কাছে গোপন জবানবন্দি দিয়েছেন। নারায়ণ কিঙ্কর বলেন, 1988 সাল থেকে বিজেপির সঙ্গে যুক্ত আমি। 2011 সালে সিন্টু সেনাপতির সঙ্গে আমার পরিচয় হয়, ও আমাকে নিঃস্ব করে দিয়েছে। বিজেপি নেতাদের কাছে অভিযোগ জানিয়েছি, তারা কোনো পদক্ষেপ করেননি, তাই বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হয়েছি। অস্বস্তি, একদিকে ব্রিগেডে সভা ডেকেও সেই ভিড় না হওয়ার চাপ এবং সেখানে রাজ্যের জন্য কোনো ঘোষণাই না করে কিছু গোল গোল কথা বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উড়ে যাওয়া, অথচ ভোট ঘোষণার ঠিক আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডিএ সহ নানা ভাতা ঘোষণার মাস্টারস্ট্রোক, বিপাকে বঙ্গ বিজেপি। পাশাপাশি কমিশন সব জায়গায় একদিনে ভোট চাইলেও বঙ্গে দুদিনের নির্বাচন ঘোষণা করে বিজেপিকে অস্বস্তিতে ফেলে দিল বলে দাবি রাজনৈতিক মহলের। তবে 2 দফার ভোটকে স্বাগত জানিয়ে দিয়ে ঘোষণাকে ভোটের মুখে রাজনৈতিক চমক বলে দাবি বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যর। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, আদতে রাজ্য সরকার তার কর্মীদের প্রাপ্য কোনো টাকা দিতে চায় না, বরং কর্মীরা মিথ্যা প্রতিশ্রুতি ও প্রতারণার শিকার। ভোট ঘোষণা হতেই সন্ধ্যায় জরুরি বৈঠকে বসে বঙ্গ বিজেপি। শ্রমিক শুভেন্দু ছাড়াও ছিলেন সুকান্ত মজুমদার, ভূপেন্দ্র যাদব, সুনীল বনশল। দলীয় সূত্রে খবর, দিল্লিতে আগেই 155টি আসনে প্রার্থী চূড়ান্ত হয়ে গিয়েছে। বাকি 139টি নিয়ে আজ সোমবার ফের বৈঠকে বসবে দল। প্রাথমিকভাবে খবর, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল, শঙ্কর ঘোষদের মতো নেতাদের আসন চূড়ান্ত হয়ে গিয়েছে। মঙ্গলবার প্রথম তালিকা প্রকাশ হতে পারে, তার আগে সোমবার ফের দিল্লিতে শীর্ষ নেতৃত্বের সঙ্গেও বৈঠকের সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুরের তালিকা পুরোটাই শুভেন্দু দেখছেন, সেখানে কাথির একটি আসনে শুভেন্দুর ভাই দিব্যেন্দু, চণ্ডীপুরে শঙ্কুদেব পণ্ডা, তমলুকে প্রাক্তন বিধায়কের পুত্র এক চিকিৎসকের নাম প্রায় ঠিক হয়ে রয়েছে। হলদিয়ায় পাঠানো হচ্ছে রাজ্য দপ্তরে আইটি সেলের এক নেতাকে, যাকে নিয়ে সেখানে মণ্ডল কমিটির আপত্তি রয়েছে। কিছুটা নারাজ সংঘ পরিবারও। রাজ্যে পুরনো বিধায়কদের প্রায় সকলেই টিকিট পাচ্ছেন, তবে বাদ যাচ্ছেন খড়গপুরের বিধায়ক হিরণ। কিন্তু পাহাড়ের কার্শিয়াং ও কালিম্পং নিয়ে কোনো সিদ্ধান্তে আসতে পারেনি দল, তা নিয়ে রবিবারও আলোচনা হয়। দার্জিলিংয়ে অবশ্য ফের জিএনএলএফ নেতা নীরজ জিম্বাকে সমর্থনের ইঙ্গিত মিলেছে। এদিকে পাহাড়ের 3টি আসনেই অনিত থাপার ফল বিজেপিএম একাই লড়বে বলে প্রার্থী ঘোষণা করে দিয়েছে। নন্দীগ্রামে শুভেন্দুর নামে দেওয়াল লিখনও শুরু হয়েছে। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন, তারা ভোটের জন্য তৈরি এবং ক্ষমতায় এলে নবান্ন নয়, রাইটার্স বিল্ডিং থেকে সরকার চলবে বলে দাবি করেন। নতুন সরকার এলে রাজ্যে কর্মসংস্থান হবে, পরিযায়ী শ্রমিকরা রাজ্যে ফিরবেন, এখানেই কাজ পাবেন। সরকারি কর্মচারীদের 7ম পে কমিশন মেনে দিয়ে পাওয়া শুরু হবে। অন্নপূর্ণা লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে মহিলাদের 3000 টাকা করে মাসে দেওয়া হবে। রাজ্যে কেন 2 দফায় ভোট, তা নিয়ে শ্রমিকের প্রতিক্রিয়া, 1 দফায় ভোট হলে হয়তো কিছু মানুষ খুশি হতেন, তা হলো না। কষ্টের জায়গা একটাই, দল তাকে বুঝল না, এই বলেই তৃণমূল থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলামের। সোমবার তিনি সাফ জানিয়ে দিলেন, আরাবুল ইসলামকে তারা বুঝল না। 5 বার কেস খেয়েছি, 3 বার বহিষ্কার হয়েছি, সেই কারণে মনের দুঃখে আজ তৃণমূল থেকে ইস্তফা দিচ্ছি। যদিও মুখে ইস্তফার কথা বললেও আনুষ্ঠানিকভাবে এখনো পর্যন্ত তেমন কোনো খবর পাওয়া যায়নি। ভোটের আগে তৃণমূলের অন্দরে অভিমানী নেতার নজির কম নেই। সর্বোপরি সাসপেন্ড ও বহিষ্কারের জেরে গত কয়েক বছর ধরেই দলের সঙ্গে দূরত্ব বেড়েছে আরাবুলের। এককালে ভাঙড়ে দাপিয়ে বেরিয়েছেন তিনি। সূত্রের খবর, এবার সেই ভাঙড় থেকে আইএসএফকে সরাতে শওকত মোল্লাকে তুলে ধরতে পারে তৃণমূল। যদিও দলীয় তরফে এই বিষয়ে সিলমোহর দেওয়া হয়নি, কিন্তু শুধু সাসপেন্ড বহিষ্কার কি আসল কারণ? সূত্রের খবর, সাম্প্রতিককালে পরপর বিতর্কে জড়িয়ে তৃণমূলের অন্দরে গুরুত্ব হারিয়েছেন আরাবুল ইসলাম। এমনকি শওকতের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের জেরেও অনেকটাই ব্যাকফুটে পড়তে হয়েছে তাকে। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, গত পঞ্চায়েত ভোটে তৃণমূলের টিকিটে জয়ী হয়ে ভাঙড়ের দলীয় পর্যবেক্ষক শওকত মোল্লার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন প্রাক্তন বিধায়ক। এমনকি তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে শওকত গোষ্ঠী বনাম আরাবুল গোষ্ঠীর দ্বন্দ্ব আলাদাই মাত্রা নেয়। এরপরেই দলে কোণঠাসা হতে শুরু করেন আরাবুল, অবশেষে গুরুত্বহীন হয়ে একেবারে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত।
তবে ইস্তফা দিয়ে যাবেন কোথায়? বাংলার হাই ভোল্টেজ ভোটের আগে তিনি কি অবসর গ্রহণের কথা ভাবছেন? রাজনীতির কারবারিরা সেই দিকে ইঙ্গিত দিচ্ছে না। সূত্রের খবর, আজই অর্থাৎ সোমবার ফুরফুরা শরীফ যাচ্ছেন আরাবুল। সবকিছু ঠিক থাকলে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার যোগ দেবেন তৃণমূলের এককালের তাজা নেতা আরাবুল ইসলাম। যদিও এই নিয়ে তিনি এখনও মুখ খুলতে নারাজ। প্রাক্তন বিধায়কের কথায়, এখন কিছু বলবো না, পরিস্থিতি আসুক বলবো, তবে একটা কথা বলতে পারি, 2-1 দিনের মধ্যে যা হওয়ার হবে। এদিন এই প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল আইএসএফ নেতা তথা ভাঙড়ের বিধায়ক নৌশাদ সিদ্দিকীকে। তার মতে, আরাবুলকে তৃণমূল ব্যবহার করে ফেলে দিয়েছে। নৌশাদ বললেন, শাহজাহানের নাম এখন তৃণমূল আর নেয়। ওদের দলে এরকম অনেক রয়েছে যাদের ব্যবহারের পর ফেলে দেওয়া হয়। তবে উনি আমার সঙ্গে যোগাযোগ করেননি, কিন্তু যারা জেলা স্তরের নেতৃত্ব রয়েছে তাদের সঙ্গে কথা বলেছেন, যোগদানের ইচ্ছা প্রকাশ করেছেন। বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে সম্প্রতি ঘোষণা করা হয়েছিল এক নতুন সামাজিক সহায়তা প্রকল্প, যার যুবসাথী নাম দেওয়া হয়। এই প্রকল্পের আওতায় 21 বছর থেকে 40 বছর বয়সী যুবক যুবতীরা প্রতি মাসে 1500 টাকা করে আর্থিক সাহায্য পাবেন। 2026 থেকে 27 অর্থবর্ষের বাজেট অধিবেশনে এই প্রকল্পের ঘোষণা করা হয়। এর মাধ্যমে রাজ্যের বেকার যুবক যুবতীদের সরকারের তরফ থেকে 1500 টাকা করে আর্থিক সাহায্য করা হবে বলে জানানো হয়েছে। তবে বিধানসভার নির্বাচনের আগে তৃণমূল সরকারের এই নতুন প্রকল্পটি রাজ্য রাজনীতিতে মাস্টারস্ট্রোক হিসাবে দেখছেন অনেকেই। তবে এই প্রকল্পের শেষ আবেদন গ্রহণ করা হয়েছিল 26 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত। ইতিমধ্যে অনেকেই এই আবেদন করেছেন, যার মধ্যে বহু যুবক যুবতী একদিকে যেমন অনলাইনে আবেদন করেছেন, অপরদিকে অফলাইনও আবেদন করেছেন। অনলাইন আবেদন করার জন্য যুবা সাথী wb.gov.in এ গিয়ে সহজেই নিজেদের আবেদনের বর্তমান স্ট্যাটাস জানতে পারবেন। সরকারি তথ্য অনুযায়ী বাংলা যুব সাথী প্রকল্পের আওতার উপভোক্তাদের আর্থিক সহায়তা শুরু হয়েছে 7 মার্চ 2026 থেকে। প্রথমে এই সুবিধা 1 এপ্রিল থেকে চালু হওয়ার কথা থাকলেও ধর্মতলার ধর্ণা মঞ্চ থেকে সেই তারিখ এগিয়ে আনা হয়। পাশাপাশি প্রকল্পের যোগ্য আবেদনকারীদের প্রতি মাসে 1500 টাকা করে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে বলে জানানো হয়। পাশাপাশি এই প্রকল্পে আবেদন করার সময় বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি জমা দিতে হয়েছে আবেদনকারীদের, যেখানে রয়েছে মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, ব্যাংক পাসবইয়ের প্রথম পাতা, প্রযোজ্য ক্ষেত্রে জাতি শংসাপত্র, সাম্প্রতিক পাসপোর্ট আকারের ছবি এবং আবেদনকারীর স্বাক্ষর। এছাড়াও আবেদনকারীর একটি বৈধ মোবাইল নম্বর থাকতে হয়েছে, যাতে ওটিপি, পাসওয়ার্ড ও অন্যান্য তথ্য পাওয়া যায়। সরকারের মতে, এই প্রকল্পের মাধ্যমে বহু বেকার যুবক যুবতীরা চাকরির খোঁজার জন্য দৈনন্দিন খরচ কিছুটা হলেও সামলাতে পারবেন। পাশাপাশি প্রতিযোগিতামূলক পরীক্ষা প্রস্তুতি নেওয়া ও কর্মসংস্থানের সুযোগ খোঁজার ক্ষেত্রেও এই অর্থের সহায়তা কাজে লাগবে। তবে যারা আবেদন করেছেন তারা সহজেই নিজেদের আবেদনপত্র অনলাইনে দেখতে পাবেন। এর জন্য প্রথমে সরকারি ওয়েবসাইটে গিয়ে সেখানে আবেদনের অবস্থান দেখুন। এরপর আবেদনের নম্বর বা রেজিস্টার মোবাইল নম্বর লিখে প্রদর্শিত সিকিউরিটি কোড পূরণ করে জমা দিতে হবে। তারপরেই আপনি আপনার আবেদনের বর্তমান অবস্থা দেখতে পাবেন। সেখান থেকে বুঝতে পারবেন আপনার আবেদন গৃহীত হয়েছে নাকি বাতিল হয়েছে। পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। এবার ভোট হবে মাত্র 2 দফায়, তবে ভোট যেন নির্বিঘ্নে সম্পন্ন হয় সেই লক্ষ্যেই আগাম ব্যবস্থা নিতে শুরু করেছে কমিশন। সেই কারণে সোমবার থেকেই রাজ্যে আসতে শুরু করছেন নির্বাচন কমিশনের পর্যবেক্ষকরা। প্রথম দফার ক্ষেত্রে মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ 6 এপ্রিল এবং দ্বিতীয় দফার জন্য 9 এপ্রিল পর্যন্ত প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারবেন। সেই হিসাবে সাধারণ নিয়মে 5 এপ্রিলের কাছাকাছি সময়ে পর্যবেক্ষকদের আসার কথা ছিল, কিন্তু এবার সেই নিয়মে বদল আনা হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটের প্রক্রিয়া যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় সেই কারণেই আগেভাগে পর্যবেক্ষকদের পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে সোমবার থেকেই তারা রাজ্যে আসতে শুরু করবেন। ভোটের সময় নির্বাচন কমিশন সাধারণত 3 ধরনের পর্যবেক্ষক নিয়োগ করে। সাধারণ পর্যবেক্ষকরা গোটা ভোট প্রক্রিয়ার উপর নজর রাখেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখেন পুলিশ পর্যবেক্ষকরা, আর রাজনৈতিক দল ও প্রার্থীদের নির্বাচনী খরচের উপর নজর রাখেন আয় ব্যয় পর্যবেক্ষকরা। এবারের নির্বাচনে পর্যবেক্ষকের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। কমিশন সূত্রে জানা গিয়েছে, 3 ধরনের পর্যবেক্ষক মিলিয়ে 400-র বেশি পর্যবেক্ষক বাংলায় আসবেন। 2021 সালের নির্বাচনে একজন সাধারণ পর্যবেক্ষককে একাধিক বিধানসভা কেন্দ্রে নজরদারি করতে হয়েছিল, কিন্তু এবার সাধারণ পর্যবেক্ষকের সংখ্যা বাড়ানো হয়েছে, যাতে প্রতিটি এলাকায় আরও ঘনিষ্ঠভাবে নজর রাখা যায়। কয়েকদিন আগেই বাংলায় এসে মুখ্য নির্বাচন কমিশনার জানিয়েছিলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করাতে কমিশন দৃঢ়প্রতিজ্ঞ। সেই লক্ষ্যেই এবার আগাম পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কমিশনের তরফে জানানো হয়েছে।